হ্যালো ডিয়ার স্টুডেন্টস, এই বছর 2024-এ তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, আশা করি তোমাদের মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি খুব জোর কদমে শুরু করেছো। তো আজকে আমরা এই ভিডিওতে তোমাদের এবিটি এর যে প্রশ্ন সলিউশন আমরা স্টার্ট করেছি। তো আজকে আমরা ম্যাথামেটিক্সের তোমাদের গণিতের পেজ নম্বর 131, এর আগের ভিডিওতে আমরা 131-এর এমসিকিউ প্রশ্নগুলোকে সলভ করেছিলাম। আজকে আমরা এই ভিডিওতে 131 পেজের শূন্যস্থান ও সত্য মিথ্যা এই প্রশ্নগুলো আজকে আমরা দেখে নেব। প্রথম প্রশ্নটা কি বলেছেন। কি বলেছে, একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2r হলে n বছর পরে জনসংখ্যা ড্যাশ হবে। তোমরা সকলেই সমাহার বৃদ্ধির হ্রাস বৃদ্ধির যে চ্যাপ্টারটা রয়েছে সেখানে তোমরা সকলেই দেখেছো যে কোনো আসল ধরে নাও পির r% হারে যদি বৃদ্ধি পায় তাহলে বলেছে ওই আসল n বছরে কত হবে। তাহলে n বছরের ফর্মুলা কি ছিল, যে n বছরে তার বৃদ্ধি পেয়ে হবে p ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার n। ঠিক আছে, n বছর পরে তার এই আসলটা কত হবে, p ইন্টু 1 প্লাস r/100। তো এখানে সেই একই রকমভাবেই কিউ কোশ্চেনটা করেছে যে কোনো একটি গ্রামের জনসংখ্যা কত ছিল, বর্তমান জনসংখ্যা হচ্ছে p। তাহলে বলছে প্রতি বছর জনসংখ্যা কত করে বাড়ছে, 2r% করে বাড়ছে। ঠিক আছে, 2r%। তাহলে ওই গ্রামের জনসংখ্যা n বছর পরে কত হবে, তাহলে n বছর পরে জনসংখ্যা কত হবে, p ইন্টু 1 প্লাস, তাহলে r/100 হতো, কিন্তু এখানে রেট অফ ইন্টারেস্ট কত দিয়েছে 2r, তাহলে 2r/100 হয়ে যাবে, তার পাওয়ার কত হবে n। তাহলে একটু ক্যালকুলেশন করে নাও, p ইন্টু 1 প্লাস আর এখান থেকে কেটে দাও, 2×50 100 কেটে দাও, তার মানে r/50, তার পাওয়ার হচ্ছে n। ঠিক আছে, তাহলে ওই গ্রামের জনসংখ্যা n বছর পরে কত হচ্ছে, n বছর পরে হচ্ছে p ইন্টু 1 প্লাস r/50, তার পাওয়ার হচ্ছে n। তাহলে এটা হচ্ছে তোমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্নটা দেখে নাও কি বলেছে। x+2 এবং x-3 এর মধ্য সমানুপাতি x হলে x এর মান কত হবে। আচ্ছা, তোমরা জানো ধরে নাও এ বি সি তিনটা কি হচ্ছে তোমাদের, ধরে নাও তিনটা ক্রমিক সমানুপাতি। ঠিক আছে, তাহলে এখানকার মধ্য সমানুপাতি আমরা জানি বি, মধ্য সমানুপাতিটাকে এখানে বি, তাহলে বি ইকুয়ালস টু হবে রুট ওভার এ ইন্টু সি। তাহলে তিনটে সংখ্যা যদি হয়, তাহলে তিনটে সংখ্যার মধ্য সমানুপাতটা কত হবে, এ বি সি এর মধ্যে মধ্য সমানুপাত বি ইকুয়ালস টু হয়ে যাবে রুট ওভার এ ইন্টু সি। তাহলে তোমাদের এখানে কি বলেছিল, বলা রয়েছে যে x+2 আর x-3 এই আর এদের মধ্য সমানুপাতটা হচ্ছে x। এই যে সমানুপাতটা আছে x+2 এবং x-3 মধ্য সমানুপাতটা বলা হয়েছে x। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারবো না যে মধ্য সমানুপাতি কত বলা হয়েছে, মধ্য সমানুপাতি ইকুয়ালস টু কত বলা রয়েছে x। তাহলে মধ্য সমানুপাতির ফর্মুলাটা কি ছিল, রুট ওভার এদের প্রান্তের দুটো, একটা হচ্ছে x+2 আর একটা হবে x-3, x+2 x-3 মধ্য সমানুপাত x, তাহলে ইকুয়ালস টু x হয়ে গেল। বা বোথ সাইড স্কোয়ার করে দাও, তাহলে স্কোয়ার করলে এখান থেকে কি হচ্ছে, রুটটা ক্যান্সেল হয়ে যাবে, বড় রুটটা ক্যান্সেল হয়। তাহলে এর ভেতরে কি থাকছে, গুণ করে নাও, x² - 3x প্লাস 2x - 6 ইকুয়ালস টু এই দিকে স্কোয়ার হয়ে যাবে, দুই দিকে বর্গ করে নিয়েছি, তাহলে রুট চলে যাবে আর এইখানে বর্গ হয়ে স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে বা দুই দিক থেকে x² কেটে দাও। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে -x -6 দাঁড়ালো বাম দিকে, এদিকে 0, তাহলে বা করে আমরা -x ইকুয়াল টু কত হয়ে যাবে 6টাকে দিয়ে পাঠিয়ে দিলাম, আর x ইকুয়াল টু কত হয়ে যাবে -6। তাহলে x এর ভ্যালু কত হচ্ছে -6। তাহলে x এর মান -6 হলে কি হচ্ছে, x+2 এবং x-3 মধ্য সমানুপাতটা কিন্তু আমাদের x দিবে।
ঠিক আছে, তাহলে অপশন না, এখানে শূন্যস্থান বলেছে, তাহলে এখানে বলেছিল এক্স এর মান কত হবে, এক্স এর মান তাহলে তোমাদের -6 হচ্ছে। এবার নেক্সট চলে যাও কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3তে কি বলছে দেখো, বলছে একটি বর্গাকার চিত্রের শীর্ষবিন্দুগুলি ড্যাশ। আচ্ছা ধরো না একটা বর্গাকার চিত্র রয়েছে এটা, তাহলে এর শীর্ষবিন্দু এটা একটা, এটা একটা, এটা একটা, তাহলে এই শীর্ষবিন্দুগুলো দিয়ে আমরা কি করতে পারি, একটা বৃত্ত অঙ্কন করতে পারি। এই শীর্ষবিন্দু দিয়ে একটা বৃত্ত অঙ্কন করতে পারি, ঠিক আছে। তাহলে সেই বৃত্ত যদি হয় তাহলে এটা হচ্ছে যে কি বললো, বর্গাকার চিত্রের শীর্ষবিন্দুগুলো কি একটা বৃত্তের উপরই অবস্থিত হচ্ছে, তাহলে এটাকে আমরা বলতে পারি সমবৃত্তস্থ। তাহলে বর্গাকার চিত্রের শীর্ষবিন্দুগুলো কি হবে, সমবৃত্তস্থ, মানে একই বৃত্তের উপর অবস্থিত হবে। তাহলে ড্যাশের মধ্যে তোমরা কি লিখে দেবে, সমবৃত্তস্থ। নেক্সট কোশ্চেনে কি বলেছে, কোশ্চেন নাম্বার 4 দেখে নাও কি বলেছে। কোশ্চেন নাম্বার 4 বলেছে, কোশ্চেন নাম্বার 4, tan থিটা ইন্টু cos 60 ইকুয়ালস টু √3/2 হলে কোসেক থিটার মান কত হবে। খুবই সহজ অঙ্ক। কি বলেছে দেখে নাও একটু ভালো করে, tan থিটা ইন্টু cos 60 ডিগ্রি এর ভ্যালু কত দিয়েছে, √3/2। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করি তো, tan থিটা ইন্টু cos 30 ভ্যালু কত, cos 60 ভ্যালু কত, cos 60 হচ্ছে 1/2 হাফ ইন্টু দিস ইকুয়াল টু, তাহলে দুই দিক থেকে 2 কেটে দাও, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, বা করে নাও, বা tan থিটা ইকুয়ালস টু কত হলো, √3। tan থিটা যদি √3 হয়, বা tan থিটা ইকুয়াল, tan কতর ভ্যালু √3, tan 60 ভ্যালু হচ্ছে তোমাদের √3। তাহলে বা করে নাও, থিটা ইকুয়ালস টু tan ক্যান্সেল ধরে নাও, তাহলে থিটা ইকুয়ালস টু হচ্ছে 60 ডিগ্রি। থিটার ভ্যালু কত, 60 ডিগ্রি। তাহলে থিটা ইকুয়ালস টু 60 দেয়, তাহলে জানতে চেয়েছিল তোমাদের কোশ্চেনটা দেখে নাও, কোসেক থিটার মান কত হবে। অতএব তোমরা বলে নেবে, অতএব কোসেক থিটা ইকুয়ালস টু হবে কোসেক 60 ডিগ্রি। আচ্ছা কোসেক 60 ভ্যালু কত হয়, কসেক 60 ভ্যালু কত হয় বলো, কসেক 60 ভ্যালু হবে 2/√3, কোসেক 60 ভ্যালু 2/√3। তাহলে উত্তর হয়ে গেল আমাদের 2/√3, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা এই কোশ্চেন নম্বর 4টা বুঝতে পারলাম। এরপরেরটা দেখে নাও কি বলেছে। এরপরে কোশ্চেন নাম্বার 5 কি বলেছে দেখে, জানতে চেয়েছে এখানে যে একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন ও বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান হলে চোঙটির ব্যাসার্ধ বলেছে না, ব্যাসের দৈর্ঘ্য কত হবে। আচ্ছা দেখে নাও কি বলেছে, ধরে নাও একটি চোঙ, এটা একটা চোঙ, এই চোঙটির এটা হচ্ছে উচ্চতা, ঠিক আছে। তাহলে চোঙটির এটা হচ্ছে ব্যাসার্ধ, তাহলে আয়তন কত হবে, আয়তনের ফর্মুলা দাও, আয়তনের ফর্মুলা আমরা জানি কত, πr²h, এত ঘন একক, ঠিক আছে। আর কি বলেছে, ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল তোমরা জানো 2πr/h বর্গ একক, ঠিক আছে, 2πr/h বর্গ। এবার ওরা শর্তানুসারে কি বলেছে, শর্তানুসারে বলেছে যে আয়তনের সাংখ্যমান আর বর্গক্ষেত্রের সাংখ্যমান সমান হবে, অর্থাৎ πr²h ইকুয়াল টু 2πr/h, ঠিক আছে, এটা বলা রয়েছে। তাহলে দুই দিক থেকে পাই ক্যান্সেল করে দাও, h ক্যান্সেল করে দাও, একটা r ক্যান্সেল করে দাও, অতএব এদিকে থাকলো অনলি r আর এদিকে থাকলো 2। তাহলে rটা কি, ব্যাসার্ধ, আর ব্যাসার্ধ। এবার যদি ব্যাস বলেছে তাহলে ব্যাস ইকুয়াল টু কত হবে, ব্যাস 2r, দুই দিকে 2 গুণ করে দাও, তাহলে কত হবে 4 সেন্টিমিটার। তাহলে কত হবে আমাদের, একক দেয়নি, তাহলে 4 একক, তাহলে উত্তর কত হয়ে গেল 4। তাহলে কি জানতে চেয়েছিল যে ওই চোঙটির ব্যাসের দৈর্ঘ্য ড্যাশ, তাহলে 4 একক হবে তার ব্যাসের দৈর্ঘ্য।
এবার চলে আসো কোশ্চেন নম্বর 6। বলেছে 2, 3, 9, 10, 9, 3, 9 এই যে তথ্যগুলো আছে এর সংখ্যাগুরুর মান কত? তোমরা রাশিবিজ্ঞানে জানো সংখ্যাগুরু হচ্ছে যে রাশি তথ্যগুলো দেওয়া আছে তার মধ্যে যে সংখ্যাটি সব থেকে সর্বাধিক বার রয়েছে, ম্যাক্সিমাম যে সংখ্যাটি রয়েছে সেই সংখ্যাটি হচ্ছে তার সংখ্যাগুরুর মান। আচ্ছা দেখে নাও 2 কটা আছে? 2 হচ্ছে একটা, 3 হচ্ছে দুটো, 9 হচ্ছে তিনটে, 10 হচ্ছে একটা, তাহলে সংখ্যাগুরুর মান কত আছে? 9 3 বার আছে, তাহলে সংখ্যাগুরুর মান হচ্ছে 9। ঠিক আছে, এবার চলে আসো সত্য মিথ্যা। কি বলেছে 3 গুলো? বলেছে একটি ব্যবসায় রাজু ও আসিফের মূলধন হচ্ছে 5:4। রাজু মোট লাভের 80 টাকা পেলে আসিফ পায় 100 টাকা। তাহলে এটা ঠিক না ভুল বলেছে? তাহলে তাদের মূলধনের অনুপাত কত? মূলধনের অনুপাত বলা আছে 5:4। তাহলে লাভের অনুপাতটা বের করি। লাভের অনুপাত, তাহলে লাভের অনুপাত কি বের করবে? রাজু পেয়েছে 80 আর আসিফ পেয়েছে 100 টাকা। তাহলে একটু যদি ক্যালকুলেশন করো তাহলে কেটে দাও 4:5, তাহলে ঠিক আছে কেটে যাবে 4, 2 4 আর 5 2 10। তাহলে লাভের অনুপাত হচ্ছে 4:5 আর মূলধনের অনুপাত হচ্ছে 5:4। তাহলে আমরা জানি যে মূলধনের অনুপাত যা হবে তাদের লভ্যাংশের অনুপাত কিন্তু সেম হবে অংশীদারি কারবারে। ঠিক আছে, মূলধনের অনুপাতেই কিন্তু লাভের অনুপাতটা হবে, মানে তারা যে লাভ করবে সেটা মূলধনের অনুপাতেই ভাগ করবে। তাহলে মূলধনের অনুপাত কত আছে? 5:4 আর লাভের অনুপাত কত হলো? 4:5। তাহলে একই তো এলো না, সমান হতো যদি ঠিকঠাক হতো। তাহলে এটা কিন্তু আমাদের মিথ্যে বলেছে। ঠিক আছে, আনসারটা হবে মিথ্যে। চলে আসো 2 নম্বর। 2 নম্বরটা কি বলেছে দেখে নাও। 2 নম্বর বলেছে x² y² এবং xy³ ক্রমিক সমানুপাতিক। তাহলে কি প্রথমেরটা হচ্ছে কি x³ y, তারপরটা x² y² xy³ তিনটে ক্রমিক সমানুপাতিক। ঠিক আছে, তো ক্রমিক সমানুপাতিক ধরো a b c যদি তিনটে সংখ্যা ক্রমিক সমানুপাতিকে আসে তাহলে কি আছে? b² = ac হয়, মানে মাঝেরটার স্কোয়ার আর প্রান্ত দুটোর গুণফলের সাথে সমান হয়। তো দেখিনি এখানে মাঝে কি আছে? x² y², এর স্কোয়ার করে দেখি কি আছে। তাহলে x⁴ y⁴ আসবে। হ্যাঁ, 2 2 4, 2 2 4। এবার প্রান্ত দুটোর গুণফল করি, x³ y × xy³ গুণ করে নাও। তাহলে x 3টা আর এখানে একটা 4টা, তাহলে x⁴ আর y এখানে একটা y⁴, তাহলে সেম এলো। তাহলে b² = ac, মানে মাঝখানটার স্কোয়ার হয়ে যাচ্ছে আমরা প্রান্ত দুটোর গুণফল, দুটোই সেম দেখতে পাচ্ছি, তার মানে এটা একদম সত্য বলা রয়েছে। এবার চলে আসো কোশ্চেন নাম্বার 3-তে। দেখে নাও কোশ্চেন নাম্বার 3-তে কি বলেছে। কোশ্চেনে তো ও কেন্দ্রীয় বৃত্তের এবি এবং এসি যা দুটি ও এ ব্যাসার্ধের বিপরীত পার্শ্বে অবস্থিত হলে সর্বদা ও এ বি এবং ও এ সি কোণ দুটো সর্বদা সমান হবে। ঠিক আছে, তো দেখে নি কি বলেছে। বলেছে ও কেন্দ্রীয় একটা বৃত্ত নিয়ে নাও, ঠিক আছে, তার একটা জ্যা হচ্ছে দুটো জ্যা, একটা এ বি একটা জ্যা, আর একটা কি বলা ছিল? ও এ যে ব্যাসার্ধটা হবে, ও এ ব্যাসার্ধর দুই দিকে কিন্তু জ্যা দুটো, একটা এ বি আর একটা এ সি, আর এটা হচ্ছে ও কেন্দ্র। তাহলে ও এ যে ব্যাসার্ধটা রয়েছে এর দুই পাশে দুটো কোণ রবে, একটা এদিকে কোণ রয়েছে, একটা এদিকে, এটা আর একটা। তাহলে বলছে এই কোণ দুটো নাকি সবসময় সমান হবে। কোণ কি বলেছে? কোণ বলা রয়েছে ও এ বি = কোণ ও এ সি। তাহলে এই কোণ দুটো সর্বদাই কি সমান হবে? ডিপেন্ড করছে যে দুটোর দৈর্ঘ্যের উপর। যে দুটো যদি সমান হতো তাহলে হয়তো সমান হতো কোণ দুটো, কিন্তু যে দুটো যদি সমান না হয়, মানে এ বি আর এসি যে দুটো যদি সমান না হয় তাহলে কোণ দুটো কি করে সমান হবে? তাহলে সবসময় আমরা এই কোণ দুটো সমান তাহলে
বলতে পারবো না। তার মানে এটা কি বলেছিল, সর্বদাই সমান হবে। তাহলে এটা কিন্তু মিথ্যে বলেছে, সর্বদা সমান হবে না, সমানও হতে পারে আবার না হতে পারে। এবার কোশ্চেন নাম্বার চলে আসো 4। কোশ্চেন নাম্বার 4-এ কি বলেছে, cos 30 এবং sin 54 এর মান সমান হবে। আচ্ছা, তোমরা cos 36 এটা ইকুয়ালস টু জানো এইভাবে ভাঙাতে, cos 90 মাইনাস 54 ডিগ্রি, কারণ 90 থেকে 54 বাদ দিলে 36 চলে আসে, তা আমরা লিখতেই পারি। তাহলে আমরা ওই জায়গায় দেখো তো, cos 90 মাইনাস থিটা, cos 90 মাইনাস থিটা কি জানি, sin থিটা, মানে sin 54 ডিগ্রি। তাহলে cos 36 আর sin 54 একদম সমান হয়, তার মানে এটা সত্য বলা রয়েছে, তার মানে এটা সত্য। ঠিক আছে, এবার চলে আসো কোশ্চেন নম্বর 5। কোশ্চেন নম্বর 5-এ দেখে নি কি বলেছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ, তির্যক উচ্চতা সর্বদা একটি সমকোণী ত্রিভুজের বাহু ত্রয় হয়, মানে 3টে। তার মানে একটা যদি আমরা শঙ্কু, লম্ববৃত্তাকার শঙ্কু দেখি চিত্রটা ভালো করে, তাহলে চিত্রটা এটা কি হয়, এটা, তাহলে এটা হচ্ছে উচ্চতা, এটা হচ্ছে তির্যক উচ্চতা এল জানি, আর এটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে আমরা কি হচ্ছে শঙ্কুর ক্ষেত্রে উচ্চতা, ব্যাসার্ধ আর তির্যক উচ্চতা, এটা একটা কি গঠন করে, এটা এই বাহু 3টা একটা সমকোণী ত্রিভুজ গঠন করে, সমকোণী ত্রিভুজ গঠন করে। তাহলে তোমরা সবাই জানো এটা, তাহলে এটা অ্যাকচুয়ালি ঠিক বলেছে, সত্য বলেছে। ঠিক আছে, এটা সত্য বলেছে। এবার চলে আসো কোশ্চেন নম্বর 6। কোশ্চেন নম্বর 6 দেখে নাও। এবার কোশ্চেন নম্বর 6 দেখো কি বলেছে। কোশ্চেন নম্বর 6 বলেছে যে x1 x2 x3 xn এর গড় x বার হলে a ইন্টু x1 a ইন্টু x2 a ইন্টু x3 a ইন্টু xn এর গড় a ইন্টু x বার হবে। আচ্ছা, গড় ধরেন আমরা জানি যাদের গড় বলেছে, যেমন x1 প্লাস x2 প্লাস x3 প্লাস দিয়ে দাও xn, ঠিক আছে, বাই কি করব n, এটাই তো গড়। x1 x2 x3 x3 এর গড় কি হচ্ছে, এই সবটা সংখ্যাগুলোকে যোগ করে কটা সংখ্যা রয়েছে তত দিয়ে ভাগ করে দিতে হবে, যেহেতু এখানে nটা সংখ্যা আছে ওই জন্য n দিয়ে ভাগ। তাহলে এটা ইকুয়ালস টু কত দিয়েছে, x বার, তাহলে এদের গড় দেওয়া আছে x বার। এবার জানতে চেয়েছে কিন্তু a ইন্টু x1 প্লাস a ইন্টু x2 প্লাস a ইন্টু x3 প্লাস a ইন্টু xn বাই কি বলেছে n, এদের গড় বের করি। এই সংখ্যাগুলোর গড় বের করবো, তাহলে আমাদের সমষ্টি করে নিতে হবে, বাই n দিতে হবে, কারণ যতগুলো সংখ্যা থাকে। তাহলে উপর থেকে দেখো তো সবাই, a কমন যাচ্ছে উপর লাইনটা থেকে, থাকলো কি x1 প্লাস x2 প্লাস x3 প্লাস xn, আর বাই আমরা n করে দিলাম। তাহলে a ইন্টু এই পুরো পার্টটা দেখো, এইখান থেকে নিয়ে এটা, এর মান কত ছিল, x বার, তাহলে এখানে বসিয়ে দাও x বার। ঠিক আছে, তাহলে এর গড় অ্যাকচুয়ালি বের করলাম, তাহলে হিসাব করে দেখছি a ইন্টু x বার হয়। তার মানে ওই সংখ্যাগুলোর সঙ্গে a গুণ করা থাকলে ওই সংখ্যার সঙ্গে যেটা গুণ থাকবে সেটা হবে তার আগের যে গড়টা ছিল তার সঙ্গে গুণ করে নেওয়া হবে। তার মানে এটাও অ্যাকচুয়ালি সত্যই বলা রয়েছে। ঠিক আছে, তাহলে এটা সত্য। তাহলে এই ছিল তোমাদের সত্য আর মিথ্যার প্রশ্নগুলো। ঠিক আছে, তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা সেই অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং ভিডিওটাকে লাইক করবে এবং শেয়ার করে দিও। হ্যাঁ, আর এরপরের ভিডিওতে আমরা নেক্সট যে পেজের এমসিকিউ প্রশ্ন এবং সত্য মিথ্যা আছে সেই প্রশ্নগুলো আমরা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, চলো সবাইকে টাটা।